আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আপনার দর্শকদেরকে শুভেচ্ছা, সালাম, নমস্কার দিয়ে রাখি। আপনি যে প্রশ্নটা করেছেন যে সীমান্তে যে হত্যা হচ্ছে এইভাবে চলতে থাকলে এই বাংলাদেশ অস্তিত্ব থাকবে না। এই বাংলাদেশ কয়েক ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। একটি হিন্দু রাষ্ট্র হয়ে যেতে পারে, একটি খ্রিস্টান রাষ্ট্র হইতে পারে, আর একটা যে তৌহিদি জনতার জন্য একটা মুরগির খোপ থাকতে পারে। যেভাবে চুলকাইতেছে এইভাবে যদি এটা কন্টিনিউ করে, এই যে লিল্লাখোর যারা, কালকে যদি এক সপ্তাহ পরে যদি মাদ্রাসায় চাউল চাঁদা বাদা না যায়, ভাতে মারা যাবে, তারা বলে ভারত দখল করবে। কোন দেশে বাস করেন? এই দেশের কোটটাই আলা আপনার আমার মতো মৌলবীরা সারাদিনই স্বপ্ন দেখে ভারত দখল। আরেক মৌলানা কেউ আদনান যে দুদিন পরে বিয়ে করে আর সারে ক্রিকেটার থেকে আলেম হয়ে গেছে। আগে শুনছি আলেম হয় মাদ্রাসা থেকে, কিন্তু ক্রিকেটের মাঠ থেকে আলেম জন্ম হয়। সে কি বলেছে জানেন? যে সেও তো অখণ্ড ভারত চায়, ওটা ইসলামী অখণ্ড ভারত বানাবে। এগুলো বলে, সে প্রকাশ্যে বলে। আজকে আবার ওই যে মাওলানা মামুনুল হক বলছে জিহাদ করবে ভারতের বিরুদ্ধে, খেলাফতের মজলিস বলে খেলাফত, আবার নির্বাচন করে গণতন্ত্রে। খেলাফত আর গণতন্ত্র এক হইল? ঠাট্টা করার কি করার মিনিমাম একটা সীমা থাকা উচিত। আজকে জামাতে বলে তারা নাকি গণতন্ত্রের জন্য সবকিছু করে, ঠিক কমিউনিস্টদের মতো। তাদের কমিউনিস্টদের স্লোগান হলো সমাজতন্ত্রের, তাদের ম্যানিফেস্টোতে। জামাতের হলো ইসলামী আইন, হেফাজতে ইসলাম আর ওই তথাকথিত খেলাফতের মধ্যে খেলাফত। কিন্তু এরা গণতন্ত্রের কথা বলে, মানে যারা দুনিয়াতে খেলাফত কায়েম করতে চায়, কেউ দুনিয়াতে ইসলাম কায়েম করতে চায়, কেউ দুনিয়াতে সমাজতন্ত্র কায়েম করতে চায়, কিন্তু গণতন্ত্রের জন্য নাকি তারা জান দেয়। হাসবো না কাঁদবো বুঝতে পারি না। ঠিক আপনি যে প্রশ্নটা করলেন যে সীমান্তে, আবার আমি সেই প্রশ্নে ফিরে আসি, শেষ করে অনেকক্ষণ হয়ে গেল। সেটা হলো যে আপনি সীমান্তে যায়েন না, ভারতের এত দায় পড়ে নাই। আপনি কি ওখানে ফিক্সড ডিপোজিট দিয়ে আসছেন যে আপনি ধরে জেলখানায় বসে বসে খাওয়াবে? এত ঠেকা তো পড়ে নাই ভারতের। আপনি তো ডিপোজিট দিয়ে আসেন নাই। আপনি ডিপোজিট দিয়ে আসেন যে ভাই আমরা এরকম 100 কোটি টাকা দিলাম, বাংলাদেশ থেকে যখন চোরাকার বাড়ি যাবে এত ধরে নিয়ে জেলখানা আলাদা রেখে জেলখানা একটা বানায় দেন। পশ্চিমবঙ্গে বাংলাদেশি চোরাকার একটা জেলখানা বানায় দেন, দেখেন ভারতেরটা যদি মানাইতে পারেন। তাছাড়া তো আমি আর কোনো উপায় দেখি নাই পয়সা। তাই এটার আমার বক্তব্য হচ্ছে আপনি ওইখানে যান না। আপনি জানেন যে ওইখানে গেলে বিপদ। কেন আপনি যান? খাবেন ভারতের, গালি দিবেন ভারতকে। হ্যাঁ, কপাল ভালো, বার্মা ভারত না, ঠিক আছে? মানে ভারতটা বার্মার মতো না। তাইলে দেখতেন 14 লাখ 12 লাখ পাঠাইছে না মুসলমান রোহিঙ্গা, ওই ওই যে 25 কোটি মুসলমানের ঘেঁটি ধরে বিদায় করে দিত বাংলাদেশ আর পাকিস্তানে। যদি বার্মার মতো চিন্তা চেতনা থাকতো ভারতের। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ রক্ষা করছে বাংলাদেশে এবং ভারতের মুসলমানদের, যে ওইখানে একটি গণতান্ত্রিক রাষ্ট্র আছে, একটি সংবিধান আছে ধর্মনিরপেক্ষ। অবশ্য বাংলাদেশের মুসলমান ভারতের ধর্মনিরপেক্ষতা চায়, কিন্তু বাংলাদেশে ওইটা আবার হারাম। আবার ভারতের মুসলমানরা আবার মাশাল্লাহ, বাংলাদেশের মুসলমানরা আবার, ভারতের মুসলমানরা তো 2 কদম আগে নিকেল গে। ও বহুত ছিয়ান জামান ফিরা পাগলা ভারতের মুসলমান। ডিমের আলী 5টায় কিনে 3টায় বেছে। এরা সকল কিছু ভারতের সংবিধান নিয়ে সবকিছু করবে, আবার বলবে যে ইসলামের সাথে সংঘর্ষ করে সংবিধান মানবো না, তখন আর মানবো না, জাতীয় সঙ্গীত গাইবো না, তারপরে ভারত মাতা কিছু বলবো না। ওটা নাকি ইসলাম বিরোধী। ইসলামে কি ধর্ম নিরপেক্ষতা আছে? কারণ ওই ধর্ম নিরপেক্ষতার কথা বলে সুবিধা হওয়া যায়। ওইটা জামাল ফিরা পাগলা। তো এই যে জামাল ফিরা পাগলা হওয়া বাদ দেন, যে আপনি সীমান্তে যাবেন আর ভারত আপনার জামায়াতের করে খাওয়াবে, পড়াবে, হাসপাতাল রাখবে, জেলে রাখবে, ওই আশাটা করেন না। জি জি জি, প্রক্সি। কারণ আপনি দেখেন পাকিস্তানের আয় রোজগার কোথা থেকে আসে? সন্ত্রাস এবং জঙ্গিবাদ উৎপাদন ও রপ্তানি, এছাড়া তো তার আয় নেই। আফিমের কিছুটা উৎপাদন, কিছুটা অন্য আফগানিস্তান থেকে আনা, ওটা তখন বন্ধ হয়েছে। এই যুদ্ধ করা, আকাম কুকাম করা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ উৎপাদন এবং রপ্তানি করা, এছাড়া তারা কি করে আমাকে বলেন? যুদ্ধ যত হবে, যেমন ধরেন যারা লাঠিয়াল ভাড়ায় খাটে, গুন্ডা পান্ডা, তারা তো চাইবে গন্ডগোল থাকুক। যত গন্ডগোল থাকবে তারা না তত ভাড়া কাটতে পারবে। তো বাংলাদেশে যদি কোনো কারণে যুদ্ধ হয় আর 71 সনের পরাজয়ের সেই 93,000 সৈন্য হাত তুলে ভারতের সামনে, আহা হা তবে হিন্দুস্তান, আহা হা তবে হিন্দু, তাদের সামনে যে তারা হাত পা গুটিয়ে লেজ গুটিয়ে বসেছিল হাঁটু গেড়ে, সেই পরাজয়টা তো তারা ভুলতে পারতেছে না। তারা যে কোনো মূল্যে এই প্রতিশোধটা নিতে চায়। এখন দেখলো যে পাকিস্তান যদি
লাহোর থেকে ইসলামাবাদ থেকে সুদূর বুদুর করে, তাহলে দিল্লি তো ওগুলো দখল করে নিবে, কারণ তারা যতবারই গেছে ততবারই ঠালা খাইছে। কিন্তু বাংলাদেশের মানুষজন বাঙ্গ মুমিনেরা জানে পাকিস্তান প্রতিবারই জিতছে। আর শুধু একটা কথাই বলতে পারতেছে না যে ৭১ও পাকিস্তান জিতেছে, এটা শুধু বলতে পারতেছে না। এটা বলতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। মানে যতবার যুদ্ধ হয়েছে ততবারই নাকি ভারতই হারছে আর পাকিস্তান জিতছে। এরকম বাংলাদেশের মানুষের বোধ। বাংলাদেশের মানুষের এই বোধ তো সেই রকম যে যারা বলে ১৩ বছরের নজরুলের জন্যই নাকি, যখন নজরুলের বয়স ১৩ নাকি ১২ তখন নোবেল প্রাইজ পান, বলে যে নজরুলের নোবেল প্রাইজ পাইতে দেয় নাই, রবীন্দ্রনাথের চুরি করে নিছে। এরকম বোধ সম্পন্ন লোক তো এরা। এরাই তো, যেমন এরা এই বোধ সম্পন্ন লোক যে ভারতবর্ষ নাকি তৈরি করছে মুসলমানেরা। ইসলাম আসলে ১৫০০ বছর হয় নাই, ভারতের ইতিহাস হলো ৬-৭ হাজার বছর আগে। ভারতবর্ষ নাকি তৈরি করছে মুসলমান, এগুলো বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো তাদের আপনি এই সমস্ত মগজ, এই জজবা বাংলাদেশে রাতারাতি ব্যাঙের ছাতার মতো যে মাদ্রাসা বানাইছে, কেমনি আপনি কি মনে করছেন এমনি বানিয়েছে? যুদ্ধ করে তো পারবে না ভারতের সাথে। সৈনিক দিয়ে যুদ্ধ করে পাকিস্তান কোনো কালেই ভারতের সাথে পারবে না, পারেও নাই। এদের কি করবে? এই যে মাদ্রাসা জঙ্গি পয়দা করবে, এবং করেছে অলরেডি। এখন এগুলোতে ভারতের সাথে এইখানে এই পূর্ব পাকিস্তানের পূব দিকে ভারতকে বিজি রেখে তারা কাশ্মীরটা দখলে নিতে চায়। পাকিস্তানের স্বপ্ন। কিন্তু জানে না সেই ৬০ দশকে যে ভুলটা করেছিল পাকিস্তান, আবার সেই ভুল করতেছে। ৬০ দশকে তারা নাগাল্যান্ড এবং মিজোরামে তারা ভারত বিরোধীদের অস্ত্র, টাকা, পয়সা, ট্রেনিং দিয়ে সহযোগিতা করেছিল, এখানে ব্যস্ত রেখেছিল ভারতকে নর্থ ইস্টে, যাতে সেই কাশ্মীর দখল করতে পারে। কিন্তু কি হয়েছে ফলাফল? ১০ বছরের মধ্যেই বাংলাদেশ নামে একটা দেশ হয়ে গেছে, পাকিস্তান ভেঙে, পূর্ব পাকিস্তান ভেঙে। এইবারও মাশাআল্লাহ তাই করবে। কিন্তু এইবার তার লাভ হইল, এইবার গতবার সে সহযোগী পায় নাই, রাজাকার আল-বদর যা পাইছিল ৩০-৩৫%। এবার যদি ভারতের সাথে যদি যুদ্ধ লাগানো যায়, তাহলে তো ৯০% ভারতের বিরুদ্ধে জেহাদে যাবে, সওয়াবের আশায় চালায় বেহেশতে চলে যাবে। তখন মনে করবে যে মাদ্রাসার পোলাপান পড়াই কি হবো, ওইগুলো পড়াইলে তো হাফেজ কবে হবো, তারপরে বেহেশতে যাবো, যতই বলৎকার করুক। কবে বলাৎকার করবো, কবে বড় হবো, কবে হাফেজ হবো, তারপরে বেহেশতে যাবে। কিন্তু এইখানে ভারতের সাথে মরলেই বেহেশত, চালায়। এই জজবা তো দিয়ে দিছে মাথায়। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যেভাবে লাগিয়েছিল, এখানেও তাই করবে। ফলাফল কি হবে? বাংলাদেশ একটা যুদ্ধের ক্ষেত্র হবে। আমরা মানে শিল্পাটায় ডলাডলি, আমরা মরিচ হিসেবে কর্মসারা হবে। পাকিস্তান দেখতেছে যে আমার বিপদ এবার বাংলাদেশের উপর দিয়ে যাক। কারণ পাকিস্তান সংসদে যেদিন বলেছিল হামে বাংলাদেশ বানা দো, হামে বাংলাদেশ বানা দো, এই কথাটা বাংলাদেশে পাকিস্তানের সহ্য হলো, বাংলাদেশের পেয়ারা পাকিস্তানিদের সহ্য হয় নাই। তাই তারা ভারতের সাথে একটা যুদ্ধ করার যে জজবা পয়দা করেছে, তারাও মুখিয়ে আছে। জামাতের নেতা তো আবু তাহের নাকি ফাহের বলেছে তো যে তাদের ৫০ লক্ষ রেডি, আর শিবির বলে তাদের ১ কোটি রেডি। জামাত শিবির না, খোদ বিএনপির ভিতর থেকে সবাই চলে যাবে এই জিহাদে, শতকরা ৯৯% যাবে বিএনপি। আর একটা দলের নাম বললে আবার একটু শরম পাইতে পারেন, বা আমরা শরম পাইতে পারি। আওয়ামী লীগেরও ৬০% লোক, ৭০% লোক ভারতের বিরুদ্ধে জেহাদের জন্য প্রস্তুত। নিশ্চিত থাকেন আপনারা, করবে যদি ভারতের সাথে যুদ্ধ লাগে। তারাও দেখবেন তখন ৭১-এ পরাজয় প্রতিশোধ নিতে যাবে, যদি এখন মনে করতেছে তারা আওয়ামী লীগ। অপ্রিয় হলেও এই কথা সত্য। আপনি ১০ জন আওয়ামী লীগের লোকের সাথে কথা বলেন, দেখেন তারা কি বলে। এখনো কিন্তু আপনি খেয়াল করেছেন কি? আর ইরানের আর সৌদি পাকিস্তানের এই খায়েশটা আরো বেড়ে গেছে। এই যে ইরানের সময় যে জজবা, ভারতের ভিতরে ইরানি জজবা, বাংলাদেশের ভিতরেও খোমেনি জজবা যে পয়দা হয়েছে, এতে আরো পাকিস্তান বেশি আশাবাদী। যদি ভারতের সাথে লাগে, সে স্বপ্ন দেখতেছে ভারতকে টুকরো টুকরো করে ফেলবে। এই স্বপ্নে পাকিস্তান বিভোর। তাই বাংলাদেশকে সে পার্টনার হিসেবে নিয়েছে। আর কালকে আমার সাথে সাইফুল বাতেন টিটু, সে সাবেক সেনা সদস্য, আমরাও জানি, সেও বলেছে যে বাংলাদেশের সেনাবাহিনীতে এই মুহূর্তে হিজবুত তাহরির, জঙ্গিবাদী চেতনা, টিটিপি, খোদ আফগানিস্তানের চেতনা ভরপুর, গিজ গিজ করে সেনাবাহিনীতে। শুধু সাধারণ সৈনিক না, সরাসরি সেনাবাহিনীর কর্মকর্তারাই এখন হিজবুতি জজবা, জামাতি জজবাতে বোধ হয়ে আছে। তারাও হয়তো যুদ্ধের জন্য তৈরি হইতে পারে। যুদ্ধ তার করবে না, জেহাদ। কারণ যুদ্ধে আপনি কোনোদিনই পারবেন, কোন অঙ্কে ভারতের সাথে যুদ্ধ আপনি পারবেন না। এখন জেহাদ তো আলাদা জিনিস, চেলায় বেহেশতে চলে যাবে। তাহলে আর টাকনুর নিচে কাপড়ও কাটতে হবে না, মাথায় টুপিও রাখতে হবে না, নামাজও পড়তে হবে না, কোনো সমস্যা নাই। শুধু আপনি ভারতের ভিতরে জেহাদ করবেন আর চেলায় চলে, এই স্বপ্নে তারা করতে পারে জেহাদ।
কিন্তু জানে না এইবারও পাকিস্তানটা আরেকবার ভাঙবে, এমনকি সাথে বাংলাদেশও ভেঙে যেতে পারে। এইদিকে যাচ্ছে আমাদের বাংলাদেশ। পাকিস্তান ওই চুক্তিটা করতে আসছে। শুভেন্দু অধিকারী ওইখানে যখন পাশ করেছেন, ওইখানে যখন মমতাকে ফেল করিয়ে, শুধু মমতার দলকে ফেল করে নাই, খোদ মমতাকে ফেল করিয়েছে। এবং আমাদের রফিকুল ইসলাম ভুইয়াই বলেছেন শুভেন্দু 2 জায়গা থেকে পাশ করেছে মমতাকে হারিয়েও। তো এই কারণে দেখলো যে আইএসআই এর যে ওইখানে বাসা ছিল, মানে আমাদের যেমন মৌমাছির চাক ছিল আইএসআই এর, সেটা তখন ধোঁয়া দিয়ে দিয়েছে বিজেপি, ওটা তো আর টিকবে না। তাই আইএস এর সব বদমাইশ গুলো, আইএসআই এর সব জঙ্গি গুলো, আইএসআই এর যত সাপোর্টার, তাদের অফিসিয়াল সহ সব এখন বাংলাদেশে ঘাঁটি করেছে। খবর নেওয়ার জন্য এই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছে। পররাষ্ট্র উপদেষ্টা 2 কদম আগে নিকেল গেয়া উনি বলেছেন কাঁটাতারের বেড়া দেখে আমরা ভয় পাই না। ভয় পাও না তো চেঁচাও কেন? কাঁটাতারের বেড়া দিছে তুমি উদ্বেগ প্রকাশ করো কেন? আর উনি বলছে সীমান্তে হত্যা বন্ধ করবে, আমাদের কেসি গেট ভাইয়া বলেছে। কেসি গেট ভাইয়ার এটা মনে এটা বলে দিতে পারে না তোমরা গরু চোরেরা, মুরগি চোরেরা, শাড়ি চোরেরা, চিনি চোরেরা, পিঁয়াজ চোরেরা, কাঁচামরিচ চোরেরা, তোমরা ভারতের সীমান্তে যাও না, এটা বলে না কেন? কি কারণে বলে না? ভারত জুজুর ভয়, আবার বলে আমরা ভয় পাই না। আমরা শেখ হাসিনাকে অনেক ক্ষমতাবান মনে করি, কিন্তু এত ক্ষমতাবান তা আমরা ওলি সাহেবের কাছ থেকে জানলাম। আমরা জানি যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য খুবই ক্ষমতাবান, যে কোনো সময় নির্বাচন হলে তিনি প্রধানমন্ত্রী। কিন্তু আমরা এতদিনে জানলাম শেখ হাসিনার যে আরো যোগ্যতা আছে, আমরা এটা জানতাম না আসলে। যদি আমাদেরকে মানে আমাকে শেখ হাসিনার দালাল বলা হয়, শেখ হাসিনার দোসর বলা হয়, আওয়ামী লীগের দোসর বলা হয়, আমিও জানতাম না শেখ হাসিনা এত ক্ষমতা দাও। ধন্যবাদ কর্নেল মিস্টার অলি আহমেদ, আপনাকে ধন্যবাদ আমাদের শেখ হাসিনার এই যোগ্যতা সম্পর্কে আমাদের জানানোর জন্য। তাহলে এই যে আপনারা বললেন শেখ হাসিনা কিছুই না, কোনো ক্ষমতা নেই, যিনি পশ্চিমবঙ্গের একটা ভারতের মতো একটা বড় রাষ্ট্রের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী পাল্টাইতে পারেন, তাহলে বাংলাদেশে তিনি কি কি করতে পারবেন এবার আপনি বুঝে নেন। আপনারা এনে বলেন তার কোনো ক্ষমতা নাই, দেশে আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, তাহলে কি দাঁড়াইলো? কর্নেল অলির আরেকটা বিশেষণ যুক্ত করে নেন, তিনি পেয়ারা পাকিস্তানি, এটাও যুক্ত করে নিন সেই সাথে। সাদিক কায়েম কি ছাত্রলীগ করে নাই? আমার ভাবির পোলা সার্জিস মলম কি শেখ হাসিনা নামে বক্তব্য দেয় নাই? আমাদের আসিফ সার কি বঙ্গবন্ধু নিয়ে রচনা লেখে নাই? তখন কেমনে বুঝবো? মুখোশটা উন্মোচিত হইতে একটু সময় লাগছে। বঙ্গবন্ধু তো দিতেই পারে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করছে তারাও তো খেতাবপ্রাপ্ত হয়েছিল বঙ্গবন্ধুর দ্বারা। যারা বঙ্গবন্ধুকে খোদ বঙ্গবন্ধুকে হত্যা করে ফেলেছে, তারা কি বঙ্গবন্ধুর দ্বারা খেতাব ছিল না? বরং এই খেতাবধারীদের এখন আমাদের সন্দেহ হয়। আমরা কি মেজর আখতারুজ্জামান, এখন তো তাকে মেথর আখতারুজ্জামান বলতে হবে, মেজর আখতারুজ্জামান কি জামাতে যোগ দেয় নাই বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হয়ে? তিনি কি একজন মহান মুক্তিযোদ্ধা হয়ে সেই পায় না জামাতে যোগ দেন নাই? আপনি অনুপ্রবেশকারী কেন বলবেন? পুরস্কার তো দিতেই পারে। আপনি মুস্তাক কি বঙ্গবন্ধুর সহকারী ছিল না? তার রানিং মেট ছিল না? সে মুস্তাকি তো বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তাই পদ হইলেই, মুক্তিযোদ্ধা হইলেই, ডক্টর হুমায়ুন আজাদ স্যার এই জন্য বলে গেছেন, ডক্টর হুমায়ুন আজাদ বাংলাদেশের রাজনীতিতে, সাহিত্যে প্রাসঙ্গিক থাকবেনই। সেটা মানবাধিকার বলেন, গণতন্ত্র বলেন, নারীর অধিকার বলেন, আর মুক্তিযুদ্ধ বলেন, তিনি প্রাসঙ্গিক থাকবেনই। আর মুক্ত চিন্তা বলেন, তিনি বলেছেন রাজাকার আজীবন রাজাকার, মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে। সার্টিফিকেট হলেই তো হবে না। 71 একটা চেতনার নাম। আপনি যদি সেটা মুক্তিযুদ্ধ করে মুক্তিযোদ্ধা হয়ে ধারণ না করেন, তাহলে আপনাকে আমি কেন মুক্তিযুদ্ধ বলবো? আপনি তো সেটা ধারণ করেন না, আপনি আওয়ামী লীগ করেন, কিন্তু আপনি আওয়ামী লীগের 4 মূলনীতি মানেন। আপনি তো আওয়ামী লীগ না। হতে পারেন আপনার সাইনবোর্ড আওয়ামী লীগ থাকতে পারে। আওয়ামী লীগে কি এমন লোক নাই যারা আওয়ামী লীগের 4 মূলনীতি মানে না? আওয়ামী লীগের মধ্যে কি এমন ব্যক্তি নাই যারা ধর্মনিরপেক্ষতা মানে না? আওয়ামী লীগের 4 মূলনীতি তো সমাজতন্ত্র, আওয়ামী লীগের অনেক লোক মানে না। এমনকি আওয়ামী লীগের ভিতরে যে গণতন্ত্র আছে, আওয়ামী লীগের কিছু কিছু মানুষ তা মানে না। এমনকি আওয়ামী লীগের ভিতরেও কিছু কিছু মানুষ যারা বাঙালি জাতীয়তাবাদ মানে না। তাহলে আপনি তাকে কিভাবে আওয়ামী লীগ বলবেন? আওয়ামী লীগের পদ থাকতে পারে, তার কি করব আমি আওয়ামী লীগের পদধারী লোকদের চিনি যারা বলে যে শরিয়া আইন চাই। আওয়ামী লীগের মধ্যে হিজবুত তাহরিরের লোক আছে, খুঁজলে পাওয়া যাবে। সেনাবাহিনীতে যদি হিজবুত তাহরিরের লোক থাকে, আওয়ামী লীগে থাকতে পারে না? পুলিশে যদি হিজবুত তাহরিরের লোক থাকে, আওয়ামী লীগে থাকতে পারে না? বিএনপিতে তো আছেই। বিএনপি এখন বলবেন তাহলে কি বিএনপি নাই? বিএনপি নাম বলো না কেন? এটা বলতে পারে কেউ আমারে? আরে ভাই, বিএনপিতে তো গিজ গিজ করে হিজবুত তাহরির জামাতে। বিএনপি বলতে তেমন কিছু নাই। বিএনপির 80% তরুণ ছাত্র দল করা, যুব দল করা 80% খুব জামাতের ফিলোসফি ফলো করে। জিয়ার ফিলোসফিতে তারা নাই। তারা গণতন্ত্রই
জনগণ সকল ক্ষমতার উৎস, বিএনপির 80% লোক বিশ্বাস করে না, বলে এটা কুফরি। এই চেতনা কিভাবে গেছে? জামাতের কাছ থেকে। আওয়ামী লীগের 80% লোক ধর্ম নিরপেক্ষতা মানে না। অপ্রিয় হলো এই কথা সত্য। আমি জানি আজকে থেকে আমার ফলোয়ার আরো 5,000 10,000 আওয়ামী লীগের কমে যাবে। তেহরানের এই খোমেনিকে কষাই বলার কারণে আমার 5,000 ফলোয়ার চলে গেছিল। আজকে এই কথা বলার জন্য 10,000 চলে যাবে। কিন্তু ঘটনা তো সত্যি, আওয়ামী লীগের ভোট নেন আপনি। আওয়ামী লীগের ভিতরে আপনি যার পরিচয় আছে, আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষতা মানে না তারা। আর যারা মানে তাদের মধ্যে আবার দেখবেন কাইয়া বা কাইয়া ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা ভিন্ন দিকে নেবে। আর আওয়ামী লীগের 90% মানুষ জানেই না যে আওয়ামী লীগের মধ্যে সমাজতন্ত্র আছে মূলনীতিতে। 90% আওয়ামী লীগের জানে না। এখন যদি বলেন যে তারা পদে আছে, আমরা তো আওয়ামী লীগ করি না, বিষয়টা যেটা উদাহরণ দিলেন যে কর্নেল ওলি আহমেদ তো যুদ্ধ করেছে, এটা বাই চান্স মুক্তিযোদ্ধা। কিসের মুক্তিযোদ্ধা? বাই চান্স মুক্তিযোদ্ধা। খোদ জিয়াউর রহমান বাই চান্স মুক্তিযোদ্ধা, আমার ভাষা না এটা, এটা অলি আহমেদ বলেছেন। কারণ তাকে মুক্তিযোদ্ধা এনেছেন কর্নেল অলি। কিন্তু শেখ হাসিনা কিন্তু এখন আওয়ামী লীগেরা বলতেছে শেখ মুজিব নয়, বঙ্গবন্ধু নয়, জিয়াই স্বপ্নদ্রষ্টা স্বাধীনতার। ভাই 26শে মার্চের 25শে মার্চের জিয়াউর রহমান স্বাধীনতা নিয়ে চিন্তা করে নাই। সাক্ষীকে এখনো জীবিত কর্নেল অলি আহমেদ। কর্নেল অলি আহমেদের ভাষা যে তিনি চিটাঙে যাচ্ছেন অস্ত্র খালাস করতে, তাহলে তার মাথায় যদি বাংলাদেশের 71 থাকতো, তার মাথায় যদি বাংলাদেশের স্বপ্ন থাকতো, সে কিভাবে খালাস করতে যায়? ভাগ্যিস বাইসে আছে অলি আহমেদ, এবং অলি আহমেদ এই কথাটা স্বীকার করেছে। এটা আমরা পড়েছিলাম স্বাধীনতা 71 বঙ্গবীর কাদের সিদ্দিকীর বইতে। সেটা এতদিন পরে অলি আহমেদ স্বীকার করেছে। এমনকি জামাত তো মাঝে মধ্যে কয় যে স্বাধীনতার ঘোষক অলি আহমেদ বলে ফেলছে। তো আপনি কোন দিকে যাবেন? তো এরা তো বাই চান্স মুক্তিযোদ্ধা। বাই চান্স মুক্তিযোদ্ধা না হলে এটা কি করে হয়? বীর বিক্রম মেজর হাফিজ কিভাবে শাকা চৌধুরীর মতো কুখ্যাত স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীকে শোক প্রস্তাব আনে, সাইদির শোক প্রস্তাব আনে, নিজামীর শোক প্রস্তাব আনে, কাদের মোল্লার শোক প্রস্তাব আনে, গোলাম আজমের শোক প্রস্তাব আনে। সেই মেজর বীর বিক্রমকে আপনি বীর বিক্রম আমি বলতে পারি? সম্ভব না। তার কাজে তো তা বলতেছে না। আপনি বলতেছেন আমার সন্তান যদি আপনার বাপ ডাকে, আমার সন্তান যদি হুমায়ুন সাহেব ভুইয়া সাহেবকে বাপ ডাকে, তখন পোলা হইলো কেমনে? হবে না তো। আমাকে আমার পোলার বাপ ডাকতে হবে। আপনি বলতেছেন একদিকে মুক্তিযুদ্ধ আবার মেজর, এই জন্যই আমি মোল্লার মিলিটারি যখনই মুক্তিযোদ্ধা বলে আমি শতভাগ তাদের সন্দেহ করি। শতভাগ, 99 শতভাগ। এই যে দেখেন বীর বিক্রম, আমি শেখ ফরিদ তো মুক্তিযোদ্ধা না, আমাদের পরিবারও মুক্তিযোদ্ধা নাই। আমাকে যদি বলে যে তোরে ফাঁসির দড়িতে ঝোলাবো তুই, স্বাধীনতা বিরোধীদের শোক প্রস্তাবে ইয়েস বল, হ্যাঁ বল, শোক প্রস্তাব। আমি ফাঁসিতে ঝুলবো, ওদের পক্ষে তো বলবো না। আমি সেই বঙ্গবীর কাদের সিদ্দিকীর কথাতেই বিশ্বাস করি, স্বাধীনতা বিরোধী জামাত আল বদলের সাথে বেহেশতেও যাবো না, যদি বেহেশতে থাকে সেইখানেও যাবো না। আর উনি তো ইফতারি চলে গেছেন, আমি তার কথাতে আমল করি, আমি তার কথাতে আমল করি। 71-এর কর্নেল অলি, 71-এর মেজর আখতারুজ্জামান, তাদেরকে আমি ফলো করি। এই যুগের মেজর আখতারুজ্জামান, এরা মেথর আখতারুজ্জামান। এই যুগে কর্নেল ফর্নেল, এরা এই যুগের কর্নেল অলিকে আমরা ফলো করি না। আমরা 71-এর কর্নেল অলিকে ফলো করতে পারি, 71-এর মেজর আখতারকে ফলো করতে পারি, আমরা করতে পারি না। কি করে সম্ভব? আপনি জামাত ইসলামে যোগ দেন, জামাতের পাশে বসেন, কি করে সম্ভব? আপনার মায়ের হত্যাকারী, আপনার পিতার হত্যাকারী, আপনার মাকে ধর্ষণকারী, বোন ধর্ষণকারী, কন্যা ধর্ষণকারী, এমনকি যার বিরুদ্ধে আপনি যুদ্ধ করেছেন তার সাথে আবার কেউ কেউ উদাহরণ দেয়, কয় জাপান আর আমেরিকা কি যুদ্ধ করে নাই? আমরা কি তারা কি এক হয় নাই? তাহলে ভারতের সাথে পীড়িতের বেলায় এত ব্যথা কেন তোমার? ভারত তো তোমার মায়েরও ধর্ষণ করে নাই, তোমার বোনেরও দর্শন করে নাই, তোমার খালারও দর্শন করে নাই, তোমার হাসুরি হাঙ্গা করে নাই, তোমার লোকও মারে নাই। সে ভারতের সাথে তোমার বিরোধিতা করা লাগবো, আর পাকিস্তান 30 লাখ হত্যা করলো, অগণিত নারী দর্শন করলো, তার সাথে আমার গাড়িটা বিরোধ করতে হবে? আইরে যুক্তি। মানে আসলে হৃদয় থেকে পেয়ারা পাকিস্তান তোলা যায় না। বঙ্গবন্ধু এবং ভারত অযাচিত হয়ে, মানে মানে অনিচ্ছাকৃত জাতিকে স্বাধীনতা দিয়েছে, তার জন্য আজকে আমাদের এই দশা। পৃথিবীতে কোন দেশে স্বাধীনতা বিরোধীরা রাজনীতি করতে পারছে? একটা দেশের নাম বলেন। পৃথিবীর কোন দেশে দেশ বিরোধীরা সরকারি চাকরি পাইছে? একটা দেশের নাম বলেন। এটা বাংলাদেশ আর ভারত ছাড়া সম্ভব না। আর পৃথিবীতে চান্স পায় নাই, চীনে সব পালায় চলে গেছিল, আর যেগুলো ছিল ধরে মেরে ফেলছে। আপনি দেখেন তো পৃথিবীর একটা দেশ, পাকিস্তানে কোনো পাকিস্তান বিরোধী লোক আছে? একটা আপনি খুঁজে পাবেন না, একজনও না। সব স্বাধীনতা বিরোধী,
ভারতে ভারত বিরোধী পাবেন কোটি 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 কোটি, এমনকি হিন্দু পাবেন কোটি কোটি, হিন্দু পাবেন ভারত বিরোধী, মুসলমান তো পরের কথা, ওটা হিসাবে আমি আনলাম না। বাংলাদেশে এরকম বহু মুসলমান পাবেন যারা পেয়ারা পাকিস্তানি এত কিছু করার পর ভাই ভাই যুদ্ধ, যুদ্ধ নাকি ভাই ভাই, তাদের নিয়ে কি বলবো? তো যার কথা বললেন কর্নেল অলি সাহেব, তিনি, তার কথায় প্রমাণ হলো আমাদের জননেত্রী শেখ হাসিনা অনেক শক্তিশালী। তিনি শুধু বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন করতে পারেন না, তিনি পশ্চিমবঙ্গের ক্ষমতা পরিবর্তন করতে পারেন কর্নেল অলি আহমেদের ভাষায়। ধন্যবাদ তাকে শেখ হাসিনার এই যোগ্যতা সম্পর্কে আমাদের ধারণা দেওয়ার জন্য। এত বড় যোগ্য শেখ হাসিনা আমরা জানতামই না। ধন্যবাদ তাকে। ছোট্ট একটা খবর, কিন্তু আমার কাছে খুব বিস্ময় লেগেছে এবং অবাক লেগেছে। দেখেন খবরটার হেডলাইনটা যদি আপনারা দেখেন, ১.৫ বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য সতর্কবার্তা। কি ঘটেছে? ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিল, মাত্র ১.৫ বছরে এই সংক্ষিপ্ত সময়ে হাইকোর্ট বিভাগ থেকে বিদায় নিয়েছেন ১৫ জন বিচারপতি। তাদের কেউ স্বাভাবিকভাবে অবসরে যাননি। ফ্যাসিস্ট সরকারের দোসর হিসাবে ভূমিকা রাখা, দুর্নীতি ও নিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠায় এই বিচারকদের বিদায় নিতে হয়। ৫ আগস্টের পরে সবচেয়ে বড় মবের ঘটনা ঘটেছিল প্রধান বিচারপতিকে নিয়ে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, তাকে কেন্দ্র করে তিনি একটু ফুলকোর্ট সভা ডেকেছিলেন। বলা হয় এই ফুলকোর্ট সভাটি ওবায়দুল হাসান শাহীন বিচারপতি তিনি ডেকেছিলেন ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করার জন্য। এরকম একটি আলাপ অন্তত প্রচলিত আছে। এবং এরপর মবের আয়োজন করা হয় হাইকোর্টমুখী। সেই তখনকার যেহেতু ৫ আগস্ট পরবর্তী শক্তির একটা স্পিড রয়ে গেছে, ওই ছাত্র নামধারী, তখন মাঠ থেকে সত্যিকার অর্থে ছাত্র যারা তারা উঠে যাচ্ছে, কিন্তু ছাত্র নামধারী যারা পরে ধান্দায় জড়িত হলো, এনসিপি করলো বা সমন্বয়ক সেজে সারা দেশে একেবারে ইউনিট ভাগ করে নিয়ে চাঁদাবাজি করলো, টেন্ডারবাজি করলো, নিয়োগ বাণিজ্য করলো, ওই গ্রুপটা তারা মবে নেমে পড়ে প্রধান বিচারপতিকে সরানোর জন্য এবং আলটিমেটলি প্রধান বিচারপতি পদত্যাগ করতে বাধ্য হন। সিচুয়েশনটা এমন হয়েছিল, বাধ্য হয়েছে। আচ্ছা, সেই সময় প্রধান বিচারপতিকে সরানো হয়েছে। পরে বাংলাদেশের নজিরবিহীন ভাবে এবং অকল্পনীয় ভাবে আসিফ নজরুল আইন উপদেষ্টা, বলতে পারেন তার হাত ধরেই আরো বেশ কয়েকজন বিচারপতি সরে যেতে বাধ্য হয়েছিলেন। সেই খবরটাই আমাদের সামনে। সংশ্লিষ্টরা বলছেন উচ্চ আদালতের বিচারপতিদের এমন অপসারণ অন্যদের জন্য একটি বড় সতর্কবার্তা। এখন তো মানে উচ্চ আদালতের বিচারপতিরা যদি কখনো রাজনৈতিক ভাবে অনুগত হয়ে পড়েন, কিছু তো বলার থাকবে না, তাই না? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ বিচারাধীন অবস্থায় পদত্যাগ করে বিদায় নিয়েছেন ৫ জন বিচারপতি। অভিযোগ প্রমাণিত হয় অপসারণ করা হয়েছে আরো ৩ বিচারপতিকে। আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া ২ অতিরিক্ত বিচারপতিকে আর স্থায়ী করা হয়নি। এছাড়া বিচার কাজে বিরত থাকাকালীন চাকরির বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ার অভিযোগ নিয়ে অবসরে চলে গেলেন ২ বিচারপতি। জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো ১২ বিচারপতির মধ্যে ১০ জন আর বিচার কাজে ফিরতে পারেননি। একজন বিচারপতির বিষয়ে এখনো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তদন্ত চলছে। একজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত করার মতো কোনো আলামত খুঁজে না পাওয়ায় তিনি বিচার কাজে ফিরে এসেছেন। ২ বিচারপতির বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান পর্যায়ে থাকা অবস্থায় পদত্যাগ করেছেন। এ হলো বাস্তবতা। এখনো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তদন্তাধীন রয়েছে বিচারপতি শেখ হাসান আরিফের বিষয়টি। ছুটিতে পাঠানো ১২ বিচারপতির মধ্যে একমাত্র বিচারপতি এস এম মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তিনি বিচার কাজে ফিরে এসেছেন। বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি রেজাউল হাসান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে থাকা অবস্থায় পদত্যাগ করেন। ফলে বাংলাদেশের উচ্চ আদালত, আমাদের এখানে যারা সিনিয়র আইনজীবীরা আলোচনায় আসেন, তারা প্রত্যেকেই আফসোস করেন যে উচ্চ আদালতের জামিন প্রক্রিয়া কি হচ্ছে, এখন জামিন শুনানি কি হচ্ছে। বিচারক অনেক সময় জামিন শুনানিতে অনাগ্রহ প্রকাশ করেন। আবার প্রধান বিচারপতি তিনি যে আছেন তার কাজকর্ম ব্যাপারে অনেকে অনেক রকম জানতে চান, অনেক রকম খোঁজ খবর রাখতে চান। তো সব মিলিয়ে বাংলাদেশের উচ্চ আদালত সবকিছুর পরেও বাংলাদেশের মানুষের আস্থার শেষ ঠিকানা। এই শেষ ঠিকানাটাতে মানুষ যাচ্ছে, যারা জামিন পায় না তারা সেখানে গিয়ে প্রতিকার চায়, প্রতিকার পায়ও কখনো কখনো। কিন্তু এই যে দৃষ্টান্তগুলো, এত অল্প সময়ে মাত্র মানে ১.৫ বছরের মধ্যে ১৫ জন বিচারপতির বিদায়, এটা পৃথিবীতে বিরল ঘটনা ছাড়া আর বোধহয় কিছুই না। বালেন শাহ
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত সের্গিও গোরকে মিটিং দেন নাই, অর্থাৎ তার সাথে দেখা করেন। এটা নিয়ে বাংলাদেশের ইউটিউবাররা নানান ধরনের ভিডিও বানাচ্ছে, এক একজন খুবই এগুলা ব্যাখ্যা করছে, বাহবা দিচ্ছে। যার যেই বিষয় জানা নাই সেটা নিয়েও পাণ্ডিত্য দেখাচ্ছে। আসুন আমরা আসলে এই বিষয়গুলো একটু জানি এবং তথ্যের আলোকে বিচার করে দেখি যে নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহর এই কাজটা কি প্রজ্ঞাপ্রসূত না ছেলে মানুষই। আমি খুব বেশি বিশ্লেষণ করব না, আসলে বিশ্লেষণ করার তো আসলে অত সময় নেই, ছোট ছোট ভিডিও। আর আমার যারা দর্শক তারা বিশ্লেষণ আমার চেয়েও ভালো করেন, আমি সেটাই দেখছি। কিন্তু যেটার ঘাটতি আছে সেটা হলো আমাদের কাছে যথেষ্ট তথ্যের ঘাটতি আছে। বিভিন্ন তথ্য যদি আমি আপনাদেরকে ধরিয়ে দেই, আপনারা নিজেরাই এটা বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি। এবং আমরা আরো কিছু জিনিস জানি আসলে কূটনীতিতে কোনটা কিভাবে কাজ করে, আর কূটনীতিতে রিসেন্ট প্রবণতাগুলি কি বা শেষ প্রবণতাগুলি কি, ইতিহাসের এক সময় কি ছিল এখন কি ছিল, আমরা সেগুলো একটু তথ্যের ভিত্তিতে যাচাই করে দেখি। প্রথমে একটা কথা বলা দরকার, যেটা হলো নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশে গত কয়েক বছরে সরকার পরিবর্তন হলো তো, এবং প্রতিটা সরকার পরিবর্তনের সাথেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্টের কথা শোনা যায়। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা এটা প্রমাণিত বলতে পারি এই অর্থে যে প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং সাক্ষী দিয়েছেন যে ওনার মুখ থেকে আমরা $29 মিলিয়ন কথাটা শুনি যে বাংলাদেশে সরকার পরিবর্তনের জন্য ওনারা $29 মিলিয়ন ব্যয় করেছেন। এবং পরবর্তীতে আমরা আরো অনেক তথ্য জানি, আজকে আমার ভিডিওর বিষয় সেটা নয়, কিন্তু এটা তো প্রমাণ হয়ে যায়, তাই না? আমি অভিযোগ আকারে বলছি কেন, কারণ হলো যে এখানে সত্য মিথ্যার চেয়েও গুজব এগুলো অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। ইমরান খানের সরকার পতনের ক্ষেত্রে ইমরান খান নিজে বলেছিল, ওই যে ডোনাল্ড লু, যে ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যে তার কথা বলেছিল যে ডোনাল্ড লু ইমরান খানকে ফেলে দিয়েছে, এটা ইমরান খান নিজে বলেছিলেন। যাই হোক, এখন যাহা রটে তাহা বটে। আর বাংলাদেশের ক্ষেত্রে তো সেটা প্রমাণিত, কারণ বাংলাদেশ যখন তাদের রাষ্ট্রপ্রধান স্বীকার করেন সেটাকে তো আপনি একেবারে আর ভিন্নভাবে ধরে নেওয়ার কোনো কারণ নাই। একটা জিনিস দেখবেন, এই যে 4টা দেশে সরকার পরিবর্তন হলো, 4টা দেশই কিন্তু এই তারা যেই আঘাতটা পেল বা যেই ধরনের একটা এনার্কি হলো সাময়িক, প্রত্যেকটা দেশ কিন্তু সামলে উঠেছে। পাকিস্তান মতো করে, পাকিস্তানের অনেক দুরবস্থা আছে, সেটা অবশ্য ভিন্ন কথা। শ্রীলঙ্কা সামনে উঠেছে, নেপাল সামলে উঠেছে। কিন্তু পার্থক্য হলো বাংলাদেশ একটা চিরন্তন দুঃখের মুখে পড়ে আছে এখন পর্যন্ত। চিরন্তন বলতে বুঝাচ্ছি যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় এসে বা শেখ হাসিনা ক্ষমতায় এসে এই দেশটাকে যদি আবার রাইট ট্র্যাকে না আনে, তাহলে কিন্তু বাংলাদেশবাসীর কপালে দুঃখ আছে এবং এই দুঃখ গভীর থেকে গভীরতর হতে থাকবে। বাংলাদেশের ব্যর্থতাটা বলার জন্য এই কথাটার অবতারণা করা। দেখুন, বাংলাদেশের ব্যর্থতাটা এই জন্য হয়েছে যে অন্য কোনো দেশে কিন্তু ওই যে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি নাই, পাকিস্তানেরও নাই। পাকিস্তানে সবাই কিন্তু আপনার ওই মোহাম্মদ আলী জিন্নাকে কিন্তু জাতির পিতা মেনে কিন্তু সেই রাষ্ট্রটা চালায়। পিনাকির মতো কোনো মানে আপনার কি বলে অনলাইন সন্ত্রাসী কি বলে সেটা, মানে সেই দেশের জাতির পিতাকে সরোয়ারদের বডিগার্ড এগুলা বলে না। নেপালেও নাই, শ্রীলঙ্কাতেও নাই, শুধু বাংলাদেশে রয়েছে একটা বড় সংখ্যক স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী গোষ্ঠী, যাদের সাথে মার্কিনীরা হাত মেলানোতে বাংলাদেশের ওই স্থায়ী একটা ক্ষতি হলো, আর সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। ফলে আমরা যে বিশেষ একটা ধ্বংসের মুখে পড়লাম, এটার মূল কারণ হলো আমাদের দেশে স্বাধীনতা বিরোধীদের অবস্থান। আমরা যদি স্বাধীনতা বিরোধীদের নির্মূল না করি বা তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা শূন্য না করি, তাদের যদি আপনার সমাজে প্রভাব বিস্তার করার অবস্থা আমরা রেখে দেই, তাহলে কিন্তু বারবার আমাদের জাতীয় জীবনে এই সমস্যাটা ঘুরে ফিরে আসবে। আজকে মার্কিনীদের দ্বারা এসেছে, কালকে অন্য কারো দ্বারা আসবে।
ফলে আমাদের ওই জায়গাটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশ বিশ্বের বুকে একমাত্র একটা বিশেষ দেশ যেখানে স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা হয়ে যাওয়ার পরও মূলধারার চেয়ে বেশি বিকশিত হয়েছে। সমান বিকশিত হলেও না হয় একটা কথা ছিল। যাই হোক, এই নোটটা রেখে আমি পরবর্তী পর্যায়ে চলে যাই, যেটা আজকের ভিডিওর মূল আলোচনা, যে বালেন্দ্র শাহ এটা কি কাজটা কি ঠিক করলেন। অবশ্য বালেন্দ্র শাহ নেপালের সরকারি কাগজপত্র বা যেটা জানা গেল, আমি যেটা দেখলাম যে বালেন্দ্র শাহ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্টের বিশেষ দূতের সাথে দেখা না দেওয়ার, যে উনি অনেক ব্যস্ত বলা হয়েছে। আবার বলা হয়েছে যে কয়েকটা কারণ, দুটো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আরেকটা হলো যে উনি ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমান দূরত্ব বজায় রাখতে চান। আরো কি একটা কারণ দেখানো হয়েছে, ওটা অতটা আমার কাছে তেমন কিছু মনে হয় না গুরুত্বপূর্ণ। যদি বালেন্দ্র শাহ এই মার্কিন যুক্তরাষ্ট্র, নেপাল, চীন সেগুলোর সাথে আপনার এই ধরনের পরাশক্তি বা আঞ্চলিক শক্তির সাথে যদি উনি সমান দূরত্ব বজায় রাখতে চান, তাহলে উনি যে আইসোলেশনের সিদ্ধান্ত নিলেন এটা ঠিক হয়নি। অর্থাৎ আইসোলেশন কি, উনি নাকি শর্ত দিয়েছেন যে এরকম যে মানে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট লেভেল বা মন্ত্রী লেভেল উনি দেখা করবেন, কিন্তু এর চেয়ে নিচে হলে তিনি দেখা করবেন না। তো এটা আমার মনে হলো যে বালেন্দ্র শাহ এটা যেভাবে স্টান্ট তৈরি করেছে, এটা ওনার তরফ থেকে, আমি একজন প্রধানমন্ত্রীকে অসম্মান করে কথা বলতে চাই না। প্রধানমন্ত্রী রিলেটিভলি ইয়াং, 36 বছর বয়স। আবার যাকে উনি দেখা দেননি তার বয়স হলো 40। সের্গিও গোর, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত হলো ফর সাউথ এশিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, এটা একটা বড় গুরুত্ব দিয়েছে তাকে, এই ব্যক্তিকে। ওনার বয়স হলো 40 মাত্র, এবং তাকে নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রদূত নিয়োগ করেছে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট যে ভারতকে অত্যন্ত গুরুত্ব দেন, এটাও কিন্তু একটা প্রমাণ যে তার বিশেষ দূত, যেটা উনি মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া বিশেষ দূত নিয়োগ করেছেন, তাকে আবার নয়াদিল্লিতে রাষ্ট্রদূত করেছেন। এটা সিদ্ধান্ত হিসাবেও ভালো। আবার বলবো যে ব্যক্তিটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেখানে বালেন্দ্র শাহ যদি দেখা না করেন, তো উনি যদি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অপেক্ষা করেন, তাহলে ওনার যদি ওই নীতি থেকেও থাকে যে উনি, হ্যাঁ, অনেক সময় নীতিটা সরাসরি বলা যায় না, সেটা একটা জিনিস, এবং অনেক সময় বলতে না পারার কারণেও দেখা হয় না। কিন্তু এক্ষেত্রে আমার এটা মনে হয় নাই। আমার যেটা মনে হয়েছে, বালেন্দ্র শাহ একটা স্ট্যান্ড ক্রিয়েট করতে চাইছিলেন, যেটা আমরা বালেন্দ্র শাহকে আমরা কি জেএনজি প্রতিনিধি ধরবো কিনা জানি না। নেপালের বিষয় তো আমরা বাংলাদেশের সাথে মিলাতে পারবো না। বাংলাদেশের জঙ্গিগুলাকে আপনারা দেখেন নাই, ওই যে নাহিদ, সার্জিস, কিছুদিন আগে হাসনাত আব্দুল্লাহ ভারতের 7 সিস্টার্স নিয়ে নিবে। জঙ্গিদের ইয়েটাই হলো যে স্টান্ট ক্রিয়েট করা, এবং জঙ্গিরা যখন এই ধরনের আপনার হঠকারী কথাবার্তা বলে, আবার জঙ্গি সমর্থক যেসব মানুষের চিন্তা ভাবনা সেভাবে বিকশিত হয় নাই, তারা কিন্তু আবার অত্যন্ত খুশি হয়। এখন বালেন্দ্র শাহ কি সেই জন্য তার দেশের জনগণকে এইভাবে খুশি করার জন্য বলেছেন কিনা জানি না। নেপালের জনগণ কতটা খুশি হয়েছে সেটা এখানে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো বাংলাদেশের মানুষ অত্যন্ত খুশি যে বালেন্দ্র শাহ নামে একজন এসছে। প্রথম কথা হলো কূটনীতিতে দেখা সাক্ষাৎ হওয়াটাই হলো কূটনীতি, এবং দেখা না করাটা কোনোভাবেই কূটনীতির অংশ না। আর এখানে একটা কথা চলে আসে যে প্রটোকল, যেটা ওই যে বলা হয়েছে বালেন্দ্র শাহ থেকে 3টা কারণের মধ্যে যে একটা দেখানো হয়েছে যে উনি ওইরকম ওনার সমপর্যায়ের না হলে দেখা করবেন না। এটাও কিন্তু অনেক ধরনের বিচার বিবেচনা আছে এখানে। প্রোটোকলটা কি, প্রোটোকলের আসলে আমরা সাধারণ মানুষ যে মিনিংটা জানি সেটা হলো যে প্রোটোকল হলো যে এইখানে যেটা আর কি, এইখানে মিনিংটা হলো যে আমরা যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স একটা কথা শুনি না, যে ধরেন এক জায়গায় 10 জন বসবে, 10 জনের মধ্যে 1 নম্বর চেয়ারে কে বসবে, 2 নম্বর চেয়ারে কে বসবে, এটা একটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স প্রোটোকলের দায়িত্বে থাকে। আর একটা হলো যে বিভিন্ন আপনার সুযোগ সুবিধা কে কি পায়। আমরা বলি না যে প্রোটোকল দিয়ে নিয়ে গেছে, অর্থাৎ তাকে একটা গাড়ি দিয়ে নিয়ে গেছে, গাড়ি দিলে এটা প্রোটোকল দেওয়া হয়েছে। প্রোটোকল কথাটা আমাদের ভার্নাকুলারে কিংবা আমাদের দেশে খুব প্রচলিত, প্রোটোকল দেয়।
প্রোটোকলের অনেক শাখা আছে, বিশেষ করে যে কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বহুমুখী কাজ করে প্রোটোকলের। আমরা এখানে যেটা দেখলাম যে সেটা হলো, একটা হলো যে ওই কার চেয়ারটা আগে যাবে বা কার গাড়িটা সামনে লাগবে সেটা, আর একটা হলো যে কে কি পান না পান সেটার বেসিসে, মানে সেটা অর্থাৎ পাওয়ার অধিকার এবং বসার অধিকার, এই দুটাকে আমরা যে প্রোটোকল শব্দটা বলি বারবার, সেটার মানে দাঁড়ায় আর কি। সেখানে দেখেন এখানে অনেক ধরনের বিষয় আছে, গুরুত্ব আছে। তবে আমি যেটা দেখেছি অভিজ্ঞতা থেকে, সেটা হলো একটা রাষ্ট্র যত গরিব হয় সেই রাষ্ট্রটা তার প্রোটোকল সম্পর্কে ততটা সচেতন। এটার পজিটিভ এবং নেগেটিভ দিক দুটোই আছে। আপনার যদি ইনফেরিয়রিটি কমপ্লেক্সিটি থেকে আপনি সচেতন, সেটা কিন্তু সচেতনতা নয়, সেটা হলো অবচেতনতা। এটা মূলত কমপ্লেক্সিটিতে থাকে, তারা এটি খুব প্রোটোকলটাকে খুব গুরুত্ব মনে করে। যেমন আমি দেখি যে আমরা বাংলাদেশের মানুষ এটা নিয়ে খুবই, বিশেষ করে আমাদের ফরেন মিনিস্ট্রির হুজুররাও এটা নিয়ে অত্যন্ত চিন্তিত থাকে। তারপরে ভারতও কিন্তু খুবই সেন্সিটিভ প্রোটোকল বলতে আর কি। আর অন্যান্য দরিদ্র দেশগুলো তো এটা থাকেই। সাধারণত যে দেশ যতটা উদার মানে উন্নত হয় তার মধ্যে এই সচেতনতা কম দেখা যায়। সেটা তাদের তরফ থেকে এটা হতে পারে যে আমি তো অনেক বড় হয়ে গেছি, আমি এসব ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামিয়ে কি হবে, সেটাও একটা হতে পারে। আবার আপনি মনে করেন যে প্রোটোকলের, আচ্ছা ওই পয়েন্টটা যেটা মাথায় আসে সেটা পরে বলি। এটার একটা প্রমাণ হিসাবে আপনি দেখেন যে আপনি দেখবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সবসময়, যদি আপনার আমেরিকা থেকে পররাষ্ট্রমন্ত্রী আসে, সে কিন্তু তার সাথে বসে পাশাপাশি কিন্তু সাংবাদিক সম্মেলন করে, কিংবা ইউরোপের থেকেও যদি গুরুত্বপূর্ণ কেউ আসে তারা করে। কিন্তু তারা কিন্তু বসে নাই যে আমার প্রেসিডেন্ট ট্রাম্প আসতে হবে। নেতানিয়াহু কিন্তু সেটার জন্য বসে থাকেন না। নেতানিয়াহু অত্যন্ত জনপ্রিয় মানুষ। এই উদাহরণটা মানে এখানে হয়তো সাজুজ্যপূর্ণ না, কিন্তু আপনাদেরকে মানে আমি বোঝাবো কিভাবে। অর্থাৎ নেতানিয়াহু ছাড়া তো অন্যান্য দেশের মানে উদাহরণ দিলে, এখন যদি সুইজারল্যান্ডের উদাহরণ দিই হবে, সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রীকে তো আমরা কেউ চিনি না। সেই জন্য আসলে উদাহরণটা দেয়া যে মানে দরিদ্ররা প্রোটোকল সচেতন এবং ধনীরা প্রোটোকল নিয়ে অত বেশি মাথা ঘামান না। এই উদাহরণটা দেওয়ার জন্য আমি ইসরায়েলের উদাহরণ এনেছি। আপনি যদি সুইডেনে যান কিংবা সুইজারল্যান্ডে যান, এইসব দেশেও দেখবেন যে একই সত্য বিরাজমান আছে। আর প্রোটোকলে অনেক কিছু থাকতে পারে, যেটা হলো যে আপনার সাধারণত এটা হতে পারে যে প্রতিবেশী দেশের জন্য বিশেষ আয়োজন থাকতে পারে, তারপরে আপনার সুপার পাওয়ারের জন্য বিশেষ আয়োজন থাকতে পারে। আবার সেটা কিন্তু আপনি উল্লেখ করতে পারবেন না। সুপার পাওয়ার কিন্তু আবার ডিপ্লোমেসিতে অর্থাৎ প্রোটোকলে এক্সিস্ট করে না, কিন্তু আপনাকে এগুলো তো বাস্তবতা মানতে হয়। তো বালেন্দ্র শাহ কোনো বাস্তবতাই কিন্তু উনি পাত্তা দেননি। আমার কাছে মনে হয়েছে যে বালেন্দ্র শাহ যেহেতু বয়স কম, উনি ওই সার্জিস নাহিদ, বালেন্দ্র শাহকে আমি জঙ্গি বলছি না, উনি নেপালের মেয়র, কাঠমান্ডু শহরের মেয়র ছিলেন। তো সেগুলো ঠিক আছে, কিন্তু একটা জিনিস তো মানতে হবে যে নেপাল দেশটা দীর্ঘদিন ধরে দরিদ্র অবস্থায় পড়ে আছে, এর কোনো অর্থনৈতিক উন্নতি নাই। সেক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয়েছে যে বালেন্দ্র শাহ, উনি নাকি আবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে দেখা করতে অস্বীকার করেছেন। তো এগুলো তো আমাদের অন্তত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে না, সারা পৃথিবীতে দেখা যায় যে প্রতিবেশী দেশের সাথে একটা ভিন্ন ধরনের আপনার প্রোটোকল মেনটেন করা হয়, তো কোনোটাই রক্ষিত হয় নাই। তো আমার মনে হয়েছে যে ইয়াং ম্যানদের যে কালচার চলছে বর্তমানে, এবং এটা তো আমাদের বাংলাদেশে তো একেবারে এটা একটা র্যাবিড, কি বলবো, যে একটা ভাইরাস জনিত রোগ হয়ে গেছে, যে আত্মঘাতী জঙ্গিগুলা বাংলাদেশে যেইভাবে আপনার মানে এদের এক একজনের ফ্যান ফলোয়ার, তারপরে এরা একটা ফেসবুক পোস্ট দিলে সাথে সাথে 50,000 রিয়াকশন পায়, 5 লাখ ভিউ হয়। এগুলো তো আমাদের জন্য আশঙ্কার বিষয় হতো না যদি এই জেনজি জাতীয় প্রজাতিটি যদি আপনার সত্যিকার অর্থে মেধার বিকাশে, বুদ্ধির বিকাশে, শিক্ষার বিকাশে আলোকিত মানুষ হতো। সেটা তো আমরা দেখি না। সারা বিশ্বে তরুণদেরকে আপনার এক্সপ্লয়েট করা হয়। এই নাহিদ, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, এরা তো এক একটা মেধাবী ছেলে। এগুলা যদি জামাতের খপ্পরে না পড়তো, এদের যদি অর্থের অভাব বা যে কোনো কিছুর অভাবে ওরা যখন হাই স্কুলে পড়ে, বা ওদেরকে কলা মূলা দিয়ে শিবির যদি আপন করে না নিত,
হ্যাঁ, বা ওদের বাবা মা যদি ওদেরকে যথাযথ আপনার ছেলে হিসাবে বা মেয়ে হিসাবে মানুষ করতে পারতো, তাহলে তো এগুলা দেশের সম্পদও হতে পারতো। সেটা না হয়ে এক একটা হয়েছে আত্মঘাতী জঙ্গি। ওদেরকে অল্প বয়সের, ওদেরকে তো আসলে দোষ না দিয়ে সমাজের দোষ দেওয়া যায়, পিতামাতার সম্পর্ক, পরিবারের অবস্থা, মানে কোন দুরবস্থার কারণে এগুলা জামাতের হাতে পড়েছে। আমরা জানি যে জামাত শিবির এরা সাধারণত দরিদ্র বা ইত্যাদি। একটা ছেলে নাকি শিবিরে ঢুকলে তার আর কোনো কিছু চিন্তা করা লাগে না, সে মেধাবী হলে শিবিরই ব্যবস্থা করে দিবে তাকে আমেরিকায় গিয়ে পিএইচডি করতে। তো এইরকম যদি একটা ব্যবস্থা থাকে, তাহলে তো এই শিবিরের খপ্পরে তো পড়বেই। পড়ে এক একটা দেখেন এখন এক একটা নিজে অ্যাটম বোমা হয়ে গেছে, রাষ্ট্রটাকে কিভাবে ক্ষতি করছে। বালেন্দ্র শাহর ওইটা এরকম ছেলে মানুষই আরো হতে পারে। আরেকটা হলো যে ইয়াংদের এক্সপ্লয়েট করা, এটা প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যেও দেখা যাচ্ছে। আমি যখন প্রেসিডেন্ট ট্রাম্পের আপনার ইয়েটা দেখি, তার যে মন্ত্রিসভা, তার যে যুদ্ধমন্ত্রী বা আপনার ডিফেন্স সেক্রেটারি, পররাষ্ট্রমন্ত্রী, এই যে এখন এই সের্গিও গোর, আমি কাউকে অসম্মান করছি না, কে পণ্ডিত সের্গিও গোর আবার লেখকও, বেস্ট সেলার বই লিখে ফেলেছে। তো 40 বছর বয়সে একটা বেস্ট সেলার বই লেখার তো তার বিশেষ যোগ্যতা আছে। কিন্তু মোটা দাগে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প অল্প বয়সী ছেলে মেয়েদেরকে খুব পছন্দ করেন, সব জায়গায় উনি তাদেরকে নেন। এটা কি উনি ওনার পার্সোনালিটিটা যাতে প্রিভেল করে ওদের উপর ধমক দিয়ে কাজ করাতে পারেন, এগুলো কিনা থাকতে পারে, এগুলো নিয়ে বিশেষ চিন্তা ভাবনার বিষয় আছে আর কি। তো আমার কথা হলো যে অল্প বয়সে কেউ যদি মেধা যোগ্যতার স্বাক্ষর রাখে, সেটার একটা আপনি তাকে কাজে লাগাতে পারেন, ইয়ে করতে পারেন। কিন্তু রাষ্ট্র চালানো বা আপনার বড় বড় সিদ্ধান্ত নেয়া বা জনমত সাধারণত যেটার ফেভারে থাকে, পপুলারিজমের এগেনস্টে গিয়ে কাজ করা, সেটার জন্য কিন্তু আপনার বয়সের দরকার আছে, অভিজ্ঞতার দরকার আছে। আমি এখানে তারেক রহমান আর শেখ হাসিনার পার্থক্যটা দেখি। কিংবা আপনার শেখ হাসিনা, আমরা তো অনেক গতকালই আমি শেখ হাসিনার কূটনীতি নিয়ে একটা ভিডিও করেছি, আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন। কিন্তু অল্প বয়সীরা না সবসময় পপুলিজমটাকে চয়েস করে। এখন বালেন্দ্র শাহর ঘটনাটা কি এটা কিনা। তবে শেখ হাসিনার কথা যখন আসলে আরেকটা কথা বলে রাখি, আমরা এটাও জানি, বাংলাদেশেও খবর এসেছে যে শেখ হাসিনা এই ডোনাল্ড লু বা এই জাতীয় বা ওই যে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব রাষ্ট্রদূত বাংলাদেশে ছিল, তাদের সাথে উনি দেখা করেন। এগুলো নিয়ে এত খবর হয় নাই। বালেন্দ্র শাহ যেভাবে পুরো সাবকন্টিনেন্টে একেবারে হেডলাইন করে ফেলেছেন, এইরকম হয় নাই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই দেখা না করা সম্পর্ক আমার একটা অভিমত আছে। অভিমত হলো যে এই ক্ষেত্রে আসলে নীতিটা কি হওয়া উচিত, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নীতিটা হওয়া উচিত আপনার একেবারে ইম্পার্শিয়াল। অর্থাৎ আপনি যদি মনে করেন যে সুপার পাওয়ার ক্যাটাগরিতে আপনি যদি চীনের রাষ্ট্রদূতকে দেখা দেন, আপনি মার্কিন রাষ্ট্রদূতকেও দেখা দিবেন, মার্কিন রাষ্ট্রদূতের সাথে আপনার শত শত্রুতা থাকা সত্ত্বেও। এইটা হলো নিয়ম। এই নিয়মের ব্যত্যয় করলে সমস্যা হয় এবং এটা করা উচিত না। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি আমি পররাষ্ট্রমন্ত্রী হতাম, আমি অবশ্যই ওনাকে বলতাম যে স্যার আপনি দেখা দেন, আপনি তো অমুক দেশের রাষ্ট্রদূতকে অ্যাপয়েন্টমেন্ট দেন, একে কেন দিবেন না। উনি বলতেন যে এখানে এই বিপদ আছে, সেটা আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি সেটা হলো সবসময় নীতি হলো আসল প্রজ্ঞা। চালাকি চাতুর্য এগুলা কিন্তু আসলে প্রজ্ঞা নয়, নীতির বেসিসে। এই জন্য আমি সবসময় মুক্তিযুদ্ধের চেতনার উপর জোর দেই যে ওটা একটা ইউনিভার্সাল জিনিস, ওটা দিয়ে সারা পৃথিবী উন্নতি করেছে, সুতরাং ওটাকে আমার মানতে হবে, সোজা কথা। জঙ্গিরা সেটা মানে না, সেজন্য জঙ্গিদের দিকে আমাদের যাওয়া যাবে না। আবার কিছুদিন আগে আমরা মোমেন সাহেব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী, উনি একটা ভিডিও করেছেন ইউএসএ কোনো জঙ্গির সাথে ইন্টারভিউ দিয়ে। আমি বলবো যে ওনার এই ধরনের কথাবার্তা বলা ঠিক হয় নাই। উনি বলতে চেয়েছেন যে শেখ হাসিনার মানে আমলাদের দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, মন্ত্রীদের তেমন প্রধানমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ ছিল না। এটা আবার যারা এখন কিছু কিছু আওয়ামী লীগের ভিডিও করছেন, যাদের হয়তো দর্শক আছে বা নাই, তারাও এটা বলছেন যে রাজনীতিবিদদের থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, সেই জন্য এই আমলারা শেখ হাসিনার উপর প্রভাব বিস্তার করে এই বিপর্যয় তৈরি করেছে। আমার সেটা মনে হয় না। আমলারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আপনার প্রভাব বিস্তার করার কিন্তু একটা সীমা আছে। শেখ হাসিনাকে মনে রাখতে হবে যে শেখ